সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। করোনার এই মহাদুর্যোগকালে আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন। আমরা সবসময় আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করব। আজকে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের দ্বাদশ অধ্যায়ের অর্থনৈতিক নির্দেশকসমূহ ও বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি নিয়ে আলোচনা করব। আজকের আলোচনায় আমি আজহারুল হক, সিনিয়র প্রভাষক, অর্থনীতি বিভাগ, মাইলস্টোন কলেজ। আজকের আলোচ্য বিষয় অর্থনৈতিক নির্দেশকসমূহ। আলোচনার সুবিধার্থে আমরা অর্থনৈতিক নির্দেশকসমূহকে তিনটি ভাগে ভাগ করব। ফার্স্ট আলোচনা করব মাথাপিছু আয়, সেকেন্ড জাতীয় অর্থনীতির খাতসমূহ ও মোট দেশজ উৎপাদনে এগুলোর অবদান, থার্ড কয়েকটি দেশের জিএনপি, জিডিপি ও মাথাপিছু আয়ের তুলনা। মাথাপিছু আয়। মাথাপিছু আয় হলো কোনো নির্দিষ্ট সময়ে কোনো দেশের নাগরিকদের গড় আয়। সূত্রের সাহায্যে মাথাপিছু আয় সমান মোট জাতীয় আয় ডিভাইডেড বাই মোট জনসংখ্যা। সংকেতের সাহায্যে প্রকাশ করলে দাঁড়ায় ওয়াই বার ইজ ইকুয়াল টু ওয়াই বাই পি, যেখানে ওয়াই বার মাথাপিছু আয়, ওয়াই মোট জাতীয় আয় এবং পি মোট জনসংখ্যা। মাথাপিছু আয় ব্যক্তির জীবনযাত্রার মান নির্ধারণ করে। জীবনমান নির্ধারণের জন্য উচ্চ মাথাপিছু আয়ের সাথে দ্রব্যমূল্যের বিষয়টিও বিবেচনায় নিতে হয়। যদি কোনো বছরে কোনো দেশের জনগণের মাথাপিছু আয় দ্বিগুণ হয়ে যায়, আবার একই সাথে দ্রব্যের মূল্যস্তরও দ্বিগুণ হয়, তাহলে প্রকৃত জীবনযাত্রার মান একই থাকবে। কারণ ওই দ্বিগুণ আয় দিয়ে ব্যক্তি প্রকৃতপক্ষে একই পরিমাণ দ্রব্য সেবা ক্রয় করতে পারবে। তবে মূল্যস্তর অপরিবর্তিত থেকে মাথাপিছু আয় বাড়লে জীবনযাত্রার মান বাড়বে। বিপরীতভাবে মাথাপিছু আয় কমলে জীবনযাত্রার মান হ্রাস পাবে। আবার জাতি আর বণ্টন যদি সুষম না হয়, তাহলে মাথাপিছু আয় বাড়লে অধিকাংশ জনগণের জীবনমান নিচুই থাকে। জনগণের একটি ক্ষুদ্র অংশের মাথাপিছু আয় অনেক বেশি, অথচ বৃহদাংশের আয় অনেক কম হলে উভয় অংশের মাথাপিছু আয়ের গড় মান এমন হতে পারে যাতে মনে হয় যে জনগণের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে। কিন্তু মোট জাতীয় আয়ের এরকম অসম বণ্টন হলে বেশিরভাগ মানুষের মাথাপিছু জাতীয় চেয়ে কম হবে, ফলে অধিকাংশ মানুষের জীবনযাত্রা উন্নত হবে না। যে দেশে জাতীয় আয়ের সুষম বণ্টন আছে, সেসব দেশে মাথাপিছু আয় বাড়লে এবং মূল্যস্তর অপরিবর্তিত থাকলে বা আয় বৃদ্ধির চেয়ে কম হারে বৃদ্ধি পেলে
জীবনযাত্রার মানও বৃদ্ধি পাবে। জাতীয় অর্থনীতির খাতসমূহ ও মোট দেশজ উৎপাদনে এগুলোর অবদান। অর্থনীতির খাত বলতে বোঝায় অর্থনীতির বিভিন্ন অংশ, বিভাগ বা শাখা। বিশ্বের যে কোনো অর্থনীতিকে প্রধানত 3টি খাতে ভাগ করা হয়। আমি রিপিট করছি, বিশ্বের যে কোনো অর্থনীতিকে প্রধানত 3টি খাতে ভাগ করা যায়। নাম্বার 1 কৃষি, নাম্বার 2 শিল্প, নাম্বার 3 সেবা খাত। কৃষি, ভূমি থেকে উৎপন্ন সব কিছু, মৎস্য, ফলমূল, শাকসবজি, বনজ সম্পদ, পশু প্রভৃতি কৃষিখাতের অন্তর্ভুক্ত। শিল্প, বৃহদায়তন ও ক্ষুদ্রায়তন শিল্প, সব ধরনের নির্মাণ, খনিজ দ্রব্যাদি সংক্রান্ত সকল কাজ শিল্প খাতের অন্তর্ভুক্ত। সেবা খাত, অবশিষ্ট সকল ক্ষেত্র যেমন শিক্ষা, স্বাস্থ্য, বিনোদন, ব্যাংক, বিমা, হোটেল রেস্তোরাঁ, ডাক্তার ও যোগাযোগ ও পরিবহন সব কিছুই সেবা খাতের অন্তর্ভুক্ত। এই 3টি প্রধান খাতের প্রত্যেকটিকে আবার কিছু সংখ্যক উপখাতে ভাগ করা যায়। বাংলাদেশের অর্থনীতিকে মোট 15টি প্রধান খাতে ভাগ করা যায়। আমি রিপিট করছি, বাংলাদেশের অর্থনীতিকে মোট 15টি প্রধান খাতে ভাগ করা যায়। এই 15টি খাত হচ্ছে: 1 কৃষি ও বনজ, 2 মৎস্য, 3 খনিজ খনন, 4 শিল্প, 5 বিদ্যুৎ, গ্যাস ও পানি সম্পদ, 6 নির্মাণ, 7 পাইকারি ও খুচরা বাণিজ্য, 8 হোটেল ও রেস্তোরাঁ, 9 পরিবহন, সংরক্ষণ ও যোগাযোগ, 10 আর্থিক প্রাতিষ্ঠানিক সেবা, 11 রিয়েল এস্টেট, ভাড়া ও অন্যান্য ব্যবসা, 12 লোক প্রশাসন ও প্রতিরক্ষা, 13 শিক্ষা, 14 স্বাস্থ্য সামাজিক সেবা, 15 কমিউনিটি সামাজিক ও ব্যক্তিগত সেবা। কৃষিখাত, কৃষিখাতে রয়েছে কৃষি ও বনজ, বৃহত্তর অর্থে মৎস্য সম্পদও কৃষিখাতের অন্তর্ভুক্ত। শিল্প ও বাণিজ্য খাত, শিল্প খাতের মধ্যে রয়েছে ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ শিল্প। তবে বৃহত্তর অর্থে খনিজ ও খনন, বিদ্যুৎ, গ্যাস, পানি সম্পদ এবং নির্মাণ এই খাতগুলোকেও শিল্প খাতের অন্তর্ভুক্ত করা হয়। পাইকারি ও খুচরা বাণিজ্য, রিয়েল এস্টেট, ভাড়া ও অন্যান্য ব্যবসা এই খাতের অন্তর্ভুক্ত।
সেবা খাত, হোটেল ও রেস্তোরাঁ, পরিবহন, সংরক্ষণ ও যোগাযোগ, আর্থিক প্রাতিষ্ঠানিক সেবা যেমন ব্যাংক, বীমা ইত্যাদি সেবা খাতের অন্তর্ভুক্ত। লোক প্রশাসন ও প্রতিরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সেবা, কমিউনিটি, সামাজিক ও ব্যক্তিগত সেবা, এগুলো সেবা খাতের অন্তর্ভুক্ত। মোট দেশজ উৎপাদনে অর্থনীতির 15টি বিভিন্ন খাতের অংশ বা অবদান আমরা সারণী আকারে উপস্থাপন করব। মোট দেশজ উৎপাদনে অর্থনীতির খাতসমূহের অবদান 2016 এবং 2017 অর্থবছর। অর্থনীতির খাত এবং মোট দেশজ উৎপাদনে শতাংশিক হারে আমরা দেখাবো। কৃষি ও বনজ খাত মোট দেশজ উৎপাদনে 11.12%। মৎস্য 3.61%। খনিজ খনন 1.80%। শিল্প 21.74%। বিদ্যুৎ, গ্যাস ও পানি 1.52%। নির্মাণ 7.36%। পাইকারি ও খুচরা বাণিজ্য 14.01%। হোটেল ও রেস্তোরাঁ 0.75%। পরিবহন, সংরক্ষণ ও যোগাযোগ 11.26%। আর্থিক প্রতিষ্ঠান সেবা যেটা ব্যাংক, বীমা অন্যান্য 3.45%। রিয়েল এস্টেট, ভাড়া অন্যান্য ব্যবসা 6.49%। লোক প্রশাসন ও প্রতিরক্ষা 3.70%। শিক্ষা 2.48%। স্বাস্থ্য ও সামাজিক সেবা 1.85%। কমিউনিটি, সামাজিক ও ব্যক্তিগত সেবা 8.87%। সোর্স: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2018, অর্থ মন্ত্রণালয়। কয়েকটি দেশের জিএনপি, জিডিপি ও মাথাপিছু আয়ের তুলনা। আমরা জানি যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রধান সূচক সে দেশের জনগণের মাথাপিছু আয়। বিশ্বব্যাংক মাথাপিছু মোট জাতীয় আয়ের ভিত্তিতে পৃথিবীর দেশগুলোকে 3টি ভাগে ভাগ করেছে। এগুলো হলো: 1. উচ্চ আয়ের দেশ, 2. মধ্য আয়ের দেশ, 3. নিম্ন আয়ের দেশ। মধ্য আয়ের দেশগুলো আবার 2 ভাগে ভাগ করা হয়েছে: উচ্চ মধ্য আয়ের দেশ, 2. নিম্ন মধ্য আয়ের দেশ।
কয়েকটি দেশের জিএনপি, জিডিপি ও মাথাপিছু আয়ের তুলনা। আমরা এই সারণীটিকে নিম্নে বিশ্লেষণ করে দেখাবো। উচ্চ আয়ের দেশসমূহ উন্নত দেশ হিসেবে স্বীকৃত। এসব দেশের মাথাপিছু আয় এমন যে জনগণের সকল মৌলিক চাহিদা পূরণের পরও প্রচুর অর্থ উদ্বৃত্ত থাকে, যা সঞ্চয় ও মূলধন গঠনে সহায়ক হয়। পূর্বের সারণী 2-তে লক্ষ্য করা যায় যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য ও অন্যান্য ইউরোপীয় দেশ এবং এশীয় দেশসমূহের মধ্যে জাপান ও সিঙ্গাপুর উচ্চ আয়ের দেশের শ্রেণীভুক্ত। 2018 সালে এসব দেশের মাথাপিছু জাতীয় আয় ছিল $38,428 থেকে $75,504 মধ্যে। মধ্য আয়ের দেশসমূহ সাধারণত উন্নয়নশীল দেশ। তবে মধ্য আয়ের দুটি ভাগের মধ্যে উচ্চ মধ্য আয়ের দেশসমূহের অবস্থান উন্নত। এসব দেশের জনগণের মৌলিক চাহিদা অনেকটাই পূরণ হয়েছে। সারণীতে অন্তর্ভুক্ত উচ্চ মধ্য আয়ের দেশগুলোর জনগণের মাথাপিছু আয় $5,415 থেকে $10,541 পর্যন্ত। এগুলোর মধ্যে রয়েছে চীন, ইরান, মালয়েশিয়া, তুরস্ক, থাইল্যান্ড ও শ্রীলঙ্কা। মধ্য আয়ের দেশ শ্রেণীর নিচের ধাপে রয়েছে নিম্ন মধ্য আয়ের দেশ। এগুলো উন্নয়নশীল দেশ। সারণীতে নিম্ন মধ্য আয়ের দেশ হিসেবে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, মিশর, নাইজেরিয়া, কম্বোডিয়া ও কেনিয়া এই 7টি এশীয় ও আফ্রিকান দেশ নিম্ন মধ্য আয়ের অন্তর্ভুক্ত। এসব দেশের জনগণের মাথাপিছু আয় $1,384 থেকে $2,413 পর্যন্ত। নিম্ন আয়ের দেশ। এই দেশগুলোকে কোনো সময় উন্নয়নশীল দেশ হিসেবে আখ্যায়িত করা হলেও মূলত এগুলো অনুন্নত দেশ। পরিকল্পিত অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে দেশগুলো কিছুটা উন্নয়ন অর্জন করেছে। সেজন্য অনেক ক্ষেত্রেই এই দেশগুলোকে অনুন্নত না বলে স্বল্পোন্নত দেশ বলাই শ্রেয়। সারণীতে এই শ্রেণীতে এশীয় দেশের মধ্যে নেপাল এবং আফ্রিকান দেশের মধ্যে উগান্ডাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। নিম্ন আয়ের দেশসমূহের মাথাপিছু আয় $600 থেকে $800 মধ্যে।
তোমাদের শ্রেণীর কাজ থাকলো মাথাপিছু আয় বলতে কী বুঝো ব্যাখ্যা করো, এবং বাড়ির কাজ মাথাপিছু আয়ের ভিত্তিতে বিভিন্ন দেশের অবস্থান নির্ণয় করা। আশা করি তোমরা স্ব বিষয় শিক্ষকের কাছে CW এবং SW যথাসময়ে উপস্থাপন করবে। আজকের আলোচনা এতটুকুই থাকলো। ধন্যবাদ সকলকে। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।